কে রে, এটি আশেপাশে কেউ কি আসস? থাকলে সারা দে। এটা কোন জায়গা? আমারে কোথায় তুলে নিয়ে আসা হয়েছে? এই কি হয়েছে তোর? হিংগা করে চিল্লাছিস কেন? চুপচাপ এইটি বইসা থাক। তোরে কি জন্য এইখানে তুলে নিয়ে আসা হয়েছে সেটা একটু পরেই টের পাইবি। এখন বেশি কথা না বইলা চুপচাপ এটি বইসা থাক। এই তুই কে রে? আর রমজান কুটি? রমজান রে এইখানে ডাইকা নিয়ে আসে। আমার এই জায়গায় হাত পাও বাইন্দা এইভাবে ফেলে রাখার কারণ কি? আর মনে রাখিস, আমি কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতির ছোট ভাই। দূরবে, তুই কার ছোট ভাই সেটা দেখার সময় আছে আমাদের। তোরে ভালোভাবে বলতেছি, এইখানে চুপচাপ বইসা থাক। তা না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে রে লিয়াকত। লিয়াকত আইস? বস লিয়াকত। কেমনে কি বুঝলেন আঙ্কেল? কোনো সূত্র কি পাওয়া গেল লিয়াকতকে কিভাবে এইখান থেকে উঠায় নিয়ে গেল আঙ্কেল? এতগুলো নিরাপত্তা কর্মী ওর বাসায় থাকা সত্ত্বেও কিডন্যাপার সরাসরি ওর বেডরুম থেকে কিভাবে ওকে তুলে নিয়ে যেতে পারে? আমার তো বিষয়টা মাথায় ধরতেছে না। সকালবেলা যখন খবরটা শুনলাম, পায়ের নিচ থেকে মাটি সরে গেছিল। আর বলল না ইরফান, কিছুই তো বুঝতে পারতেছি না। নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করলাম, ওরা কেউ কোনো কিছু বলতে পারতেছে না। ওদের সবাইকে অজ্ঞান করে তারপর লিয়াকতকে এইখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সিসি ক্যামেরাও চেক করলাম, সেইখানেও কোনো রকমের কোনো ফুটেজ নেই। আগে থেকেই সব ফুটেজগুলো গায়েব করে দেওয়া হয়েছে। তা এখানকার ঘটনা সম্পর্কে মোল্লা আঙ্কেলকে কি বিষয়টা জানাইছেন আপনি? হয় ইরফান, কিছুক্ষণ আগেই মোল্লা ভাইয়ের সাথে কথা বললাম, ওনাকে সব জানানো হয়েছে। উনি আপাতত আমাকে সিসি ক্যামেরাটা চেক করতে বলল, পরে ওনার কাছে যাইতে বলছে। তা আপনার এই ঘটনায় কার উপর সন্দেহ হইতে পারে? আমাদের শত্রু তো শামসু ছাড়া ঢাকা শহরে আর কেউ নেই। এই কিডন্যাপের পিছনে কি শামসুর কোনো রকমের হাত থাকতে পারে? আমি 100% শিওর ইরফান, এই ঘটনার সাথে সরাসরি শামসু জড়িত। শামসুই এই কিডন্যাপটা করিয়েছে। এখানকার প্যাটার্ন দেখা এটা বোঝাই যাইতেছে যে শামসু ছাড়া আর কেউ এই কাজ করতে পারে না। কারণ তোমার বাবা সিদ্দিক ভাইকে যখন কিডন্যাপ করা হয়েছিল তখনও সেম এই প্যাটার্নই ব্যবহার করা হয়েছিল। এখানে কোনো সন্দেহ নাই যে শামসু এই কাজটা করিয়েছে। চলেন তাহলে এইখানে বৈশা থাইকা আর কি করব? মোল্লা আঙ্কেলের সাথে দেখা করি আগে, দেখি মোল্লা আঙ্কেল কি বলে। লিয়াকতকে আমাদের যেভাবে হোক খুঁজে বের করতে হইব। আচ্ছা ঠিক আছে লিয়াকত, চলো তাহলে মোল্লা ভাইয়ের সাথে বিষয়টা নিয়ে আগে বসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মিন্টু আইস? তা দাঁড়াই রইলা কেন? বসো মিন্টু। এই ইরফান, তুমিও বসো। আঙ্কেল, তাহলে কেমনে কি লিয়াকতকে যে ওর বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই সম্পর্কে খবর পাইছেন নাকি? হয় ইরফান, মিন্টুর কাছ থেকে তো কিছুক্ষণ আগেই খবরটা শুনতে পারলাম। তা হঠাৎ করে এরকম একটা ঘটনা কিভাবে ঘটে গেল? লিয়াকত আর তোমাকে না আমরা বলে দিয়েছি খুব সাবধানে চলাফেরা করবে, তাহলে কিভাবে এই ঘটনাটা ঘটে গেল তোমাদের সাথে? না না আঙ্কেল, আপনারা বলার পর আমরা তো আর নতুন করে কোনো ঝামেলায় জড়াই নাই। আপনার নির্দেশের অপেক্ষায় ছিলাম লিয়াকত আর আমি। না না আঙ্কেল, আপনারা বলার পর আমরা তো আর নতুন করে
কোনো ঝামেলায় জড়াই নাই। আপনার নির্দেশের অপেক্ষায় ছিলাম লিয়াকত আর আমি। সিসি ক্যামেরা তো সম্পূর্ণ চেক করা হয়েছে, কিন্তু ওইখানে তো কোনো রকমের কোনো তথ্য পাওয়া গেল না। আমার মনে হয় এই ঘটনার সাথে সরাসরি শামসু জড়িত আছে। শামসু এই ঘটনা ঘটাইতে পারে, কারণ সিদ্দিক ভাইকে যেভাবে বাসা থেকে অপহরণ করা হয়েছিল ঠিক সেম প্যাটার্নে লিয়াকতকেও অপহরণ করা হয়েছে। আমি 100% শিওর এই ঘটনার সাথে শামসু জড়িত আছে। শামসু যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়ে যাইব মিন্টু। কোনোভাবে যদি সভাপতির সামনে প্রমাণ করতে পারি যে শামসু লিয়াকতকে কিডন্যাপ করেছে, তাহলে জনতা পার্টি থেকে শামসুকে বের করা আমাদের কাছে কোনো ব্যাপারই হইব না। জনতা পার্টির বিভিন্ন নেতাকর্মী শামসুর বিরুদ্ধে চলে যাওয়ার জন্য মুখিয়ে আছে। শুধুমাত্র প্রেসিডেন্টকে কি বিষয়ে কথা তুলবে সেটাই কেউ বুঝতে পারতেছে না। শোনো, যেভাবে হোক সভাপতির কাছে প্রমাণ করতে হইব যে শামসু এই ঘটনার সাথে সরাসরি জড়িত, তাহলেই দেখবে সকলকে দিয়াই তখন শামসুর পদত্যাগ করা সম্ভব হইব। আমারও তাই মনে হয়। শোনেন আঙ্কেল, আপনাকে একটা বিষয় তো জানানো হয় নাই। সম্ভবত কিছুদিন আগে যে বগুড়াতে শামসুর উপর আক্রমণ করছিল, আসলে সেই আক্রমণটা ডেন্ডি শাকিল করছিল। ওই কিছুদিন আগে শামসুর উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিহার থেকে দেশে ঢুকছিল, আর ওই সরাসরি লিয়াকতের শেল্টারে দেশে বসবাস করছিল কিছুদিন। আমার মনে হয় ডেন্ডি শাকিলকে গ্রেপ্তার করার পর হয়তো ডেন্ডি শাকিল লিয়াকের কথা স্বীকার করছে, আর তার জন্যই শামসু আর এইভাবে অপহরণ করে নিয়ে গেছে। বলো কি ইরফান, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, অথচ তোমরা বিষয়টা আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই? বিষয়টা আগে থেকে আমারে জানাইলে তো আমি একটা ব্যবস্থা করতে পারতাম। তা তোমরা কি শামসুকে হত্যা করার মিশনে সরাসরি ডেন্ডি শাকিলকে সাহায্য করেছিলে নাকি? না না আঙ্কেল, আমরা সরাসরি শামসুকে হত্যা করার জন্য ডেন্ডি শাকিলকে সাহায্য করিনি। এই ব্যাপারে ডেন্ডি শাকিল একাই পদক্ষেপ নিছে। আমরা শুধু ওর নিরাপদে দেশে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছিলাম, এতটুকুই। তাছাড়া শামসুকে হত্যা করার বিষয়ে আমরা ওকে কোনো প্রকার সাহায্য করি নাই। আসলে শামসু খুবই চতুর একজন ব্যক্তি। ও ভালো করে জানে যে পুলিশের মাধ্যমে যদি লিয়াকতকে গ্রেপ্তার করা হয় তাহলে এটা নিয়ে একটি বড় ধরনের রাজনীতি তৈরি হয়ে যাইব। সেজন্যই পুলিশকে দিয়ে গ্রেপ্তার না করিয়ে গোপনে ওরে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করতেছে। তবে শামসু যতই পরিকল্পনা সাজাক না কেন, ওর পরিকল্পনায় ওকেই ডুবে মরতে হইব। তাইলে মোল্লা ভাই, এখন আপনি কি করতে চাইতেছেন? লিয়াকতকে শামসুর হাত থেকে কিভাবে উদ্ধার করব? বেশি দেরি তো করা যাইব না, তা না হলে শামসু হয়তো বা লিয়াকতের কোনো একটা ক্ষতি করে ফেলাইতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব লিয়াকতকে আমাদের বের করে নিয়ে আসতে হইব শামসুর হাত থেকে। এখন কার্যকরী কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আগে বলেন। শোনো মিন্টু, আমি সভাপতির কাছে যাইতেছি। সভাপতিকে বিষয়টা আগে জানিয়ে আসি, তারপর আমরা শামসুর বিরুদ্ধে মানববন্ধন গড়ে তুলব। যতক্ষণ পর্যন্ত লিয়াকতকে ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মানববন্ধন চলবে। প্রয়োজনে আমরা পুরো ঢাকা শহর উলটপালট করে ফেলব। তারপরেও
লিয়াকতকে যেভাবে হোক ওইখান থেকে সারিয়ে নিয়ে আসবো। আর কোনোভাবে যদি এই ঘটনার সাথে শামসু জড়িত থাকে তাহলে তো শামসুর অবস্থা ভয়াবহ হয়ে যাইব। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, তাহলে আপনি তাহলে প্রেসিডেন্টের সাথে কথা বলে আসেন, আর আমি এই দিকে ছেলে পেলে রেডি করতেছি মানববন্ধন করার জন্য। পুরো ঢাকা শহর আজকে তছনছ করে ফেলা হবে যদি লিয়াকতকে শামসু ছেড়ে না দেয়। কিরে নরেশ, কি খবর? লিয়াকতের কি জ্ঞান ফিরছে না কিরে? আরে দেখিস না কেমনে ড্যাব ড্যাবাইয়া বৈশা আছে। তুই যাওয়ার কিছুক্ষণ পরপরই তো শালার জ্ঞানটা ফিরে আইছে। উল্টা পাল্টা প্রশ্ন করতে করতে মাথাটা আমার একবারে জ্বালাপালা করে ফালাইছে। তুই এখন আইসস, ওর প্রশ্নের সব জবাব দে তো দেখি। এই হইছে রে রমজান, এবার ওর চোখের বাঁধনটা খুইলা দে। ওর সাথে আগে আমি কথা বলি, ওর সাথে এখন অনেক কথা বলার আছে আমার। শামসু ভাই আছেন তাহলে আপনি? আপনার জন্য অপেক্ষা করতেছিলাম ভাই। দেখেন, রমজান আমারে হাতের আধারে বেডরুম থেকে সরাসরি কিডন্যাপ করে এইখানে তুলে নিয়ে আইছে। হরে লিয়াকত, আইলাম তোর সাথে একটু দেখা করার জন্য। আর তোরে যে তুলে নিয়ে আসবো না, তোর কত বড় সাহস? তুই আমার পিছনে লাগতে আসিস। এই শামসু যে কি জিনিস সেটা এখনো তুই বুঝতে পারস নাই। তোর বড় ভাইয়ের কি অবস্থা করছি, তারপরেও তুই কোন সাহসে আমার পিছনে লাগতে আসিস রে লিয়াকত? তোর বড় ভাইয়ের অবস্থাটা দেখা তোর তো অন্তত ওইখান থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল। দেখেন শামসু ভাই, আমি আপনাকে সম্মান করি, বড় ভাইয়ের মতোই দেখি, কিন্তু আমার সাথে এই কাজটা কি আপনারা কোনোভাবে ঠিক করতেছেন? আপনার শত্রুতা আমার ভাইয়ের সাথে আছে, কিন্তু আমার সাথে তো আপনার কোনো শত্রুতা নেই। আর আমি জানা মতে আপনার ক্ষতি হয় এমন কোনো কাজও করি নাই। তারপরেও এইখানে আমারে কি জন্য উঠাই নিয়ে আসলেন ভাই? এই কাজটা কিন্তু আপনি একদম সঠিক করলেন না আমার সাথে। সারা বেটা এইটি বৈশা বৈশা নাটক করতেছিস তাই না? তুই শামসু ভাইয়ের পিছনে লাগিস নাই কখনো তাই না? তোরা বেটা সব কয়টা একই রকম। বাটামের বাড়ি তো পাশার উপর পড়ে নাই, তাই মুখ দিয়ে এরকম ফটর ফটর বের হইতেছে। কয়েকটা লাগাইলেই একদম তেলতেলা সত্যি কথা বেরিয়ে আসবে। তখন বুঝতে পারবি তোর এইখানে কি জন্য তুইলা নিয়ে আইছি। শোন লিয়াকত, আমি তোরে অনেক ভদ্র ছেলে মনে করছিলাম, কিন্তু তুইও ঠিক সেই হাজি সিদ্দিকের ছেলের মতোই বেয়াদবের পরিচয় দিলি। শোনেক, তুই আমারে হত্যা করার জন্য ডেন্ডি শাকিলকে দেশে ঢুকাস নাই। আমাদের কাছে কিন্তু সকল প্রমাণ আছে। এখন আমি যা যা বলি আমার কথাগুলোর সঠিক উত্তর দে, তা না হলে কিন্তু তোর এই জায়গা থেকে কেউ উদ্ধার করতে পারবো না। কি যে বলেন না শামসু ভাই, ডেন্ডি শাকিলকে আমি তো চিনি না। ডেন্ডি শাকিলকে আমি কিভাবে দেশে ঢুকাইলাম, ওই কবে দেশে ঢুকছে, আর কি কারণে আপনার উপর আক্রমণ করতে গেছে সেই সম্পর্কে তো আমি কোনো কিছুই জানি না। আমার উপর এটা মিথ্যা একটা অপবাদ চাপানো হচ্ছে। এই ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত না ভাই। তুই আবারও মিথ্যা কথা বলতেছিস তাই না? তুই কি মনে করছস তোর সম্পর্কে তথ্য না যাই নাই আমি তোরে এইখানে তুইলা নিয়ে আইছি? ডেন্ডি শাকিল বর্তমানে আমাদের হেফাজতে আছে, আর ডেন্ডি শাকিলই সব স্বীকার করছে যে তুই ওরে শেল্টার দিয়া এতদিন বাংলাদেশে রেখে দিয়েছিলি আমাকে হত্যা করার জন্য। এখন পটপট মুখ খোলেক, তা না হলে কিন্তু তোর অবস্থা খুবই ভয়াবহ হইব। শামসু ভাই,
ওই এমনি এমনি মুখ খুলবে না আমাদের কাছে। আপনি শুধু অর্ডার করেন, দেখেন ওর মুখ দিয়া কিভাবে কথা বের করতে হয় সেই তথ্য আমার খুব ভালো করেই জানা আছে। পাশা দেয়া গরম ডুম দিলেই এমনিতেই দেখবেন পরপরায়া সব কিছু স্বীকার করে নিব। তাছাড়া তো ওর কোনো কিছু মনে পড়বে না। শুধু আপনি একটাবার অর্ডার দিয়া দেখেন। এখন তো মনে হইতেছে তাই করা লাগবে রে। তাছাড়া তো আর কোনো রাস্তা দেখতেছি না। আমি চাইছিলাম যে ওই এমনি এমনি আমাদের কাছে মুখটা স্বীকার করুক, তাহলে ওর গায়ে বিন্দু পরিমাণ আঘাত করব না। কিন্তু ও তো কোনোভাবেই আমাদের কাছে কোনো কিছুই স্বীকার করতেছে না। যা পাশের রুমে গিয়ে গরম ডিমটা নিয়ে আসে। ওর থেরাপি শুরু না করলে ওই কোনোভাবেই স্বীকার করবে না। শামসু ভাই শোনেন, ডেন্ডি শাকিল দেশে ঢুকছিল, আমার কাছেও আইছিল, কিন্তু ওই যে আপনার উপর আক্রমণ করার জন্য দেশে ঢুকছে সেই ব্যাপারে আমি এতটা জানতাম না। তাই ওরে আমি দেশে থাকার জন্য অনুমতি দিয়েছিলাম। ওই নিজের থেকেই আপনাকে আক্রমণ করার জন্য দেশে ঢুকছে, কিন্তু আমি সেই ব্যাপারে তেমন কিছু জানছিলাম না বইলাই ওরে আমি দেশে থাকার জন্য শেল্টার দিছি। পরবর্তীতে যখন জানতে পারি যে ও আপনার উপর আক্রমণ করার জন্য দেশে ঢুকছে, তখনই ওরে আমি আমার আস্তানা থেকে সরিয়ে দিই। তারপরে কি হয়েছে সেটা আমি কিছু জানি না ভাই। তুই সবই জানিস। ওই যে ওসমানের সাহায্যে দেশে ঢুকছে, আর ওসমান আমাকে হত্যা করার জন্য ওরে দেশে ঢুকাইছে, সেই সম্পর্কে তুই সবই জানতি। এবার বল তো দেখি আমাকে, ওসমান এখন কোথায় আছে? কোথায় গেলে ওসমানকে খুঁজে পাবো? যদি ওসমানের সঠিক তথ্য তুই দিতে পারিস আমাকে, তাহলে তোরে এইখান থেকে ছেড়ে দিব, আর তা না হলে কিন্তু তোরে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেব। কথাটা মনে রাখিস লিয়াকত। না না শামসু ভাই, ওসমান সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। সেটা ডেন্ডি শাকিলি ভালো বলতে পারবে। ওসমান এখন কোথায় আছে সেটা তো আমি কোনোভাবেই বলতে পারবো না আপনাকে। না না, তোর কথা আমার বিশ্বাসযোগ্য মনে হইতেছে না। তুই যতক্ষণ পর্যন্ত ওসমানের সঠিক তথ্য আমার কাছে দিতে না পারবি, ততক্ষণ পর্যন্ত এখানে বন্দি থাক। শামসু ভাই, আপনি আমাকে এইভাবে বেশি দিন আটকিয়ে রাখতে পারবেন না। আমিও কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতির ছোট ভাই। আমাকে আপনি অবৈধভাবে অপহরণ করে রাখতে পারবেন না। মনে রাখেন, আপনার সময় কিন্তু শেষ হয়ে আসতেছে। এই রমজান ওরে পাশে রোমেনিয়া আটকায় রাখে, পরে ওর সাথে কথা বলবো আমি। লক্ষ্য রাখবি ওই যেন এখান থেকে কোনোভাবেই বের হইতে না পারে। না না, সেটা যদি ওই কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, তারপরও এইখান থেকে কোনোভাবেই বের হইতে পারবো না। আমি নরেশে সর্বক্ষণিক ওর নজরে রাখার জন্য রেখে যাচ্ছি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম মোল্লা। বসো। এই ইকবাল, তুমিও বসো। কি হয়েছে মোল্লা? কোনো সমস্যা? কি মনে কইরা দেখা করতে আসলা হঠাৎ? লিডার, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। গতকাল রাতে মতির ছোট ভাই লিয়াকতকে কে যেন ওর বাড়ির সকল নিরাপত্তা কর্মীকে অজ্ঞান করে অপহরণ করেছে। লিয়াকতকে তো কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না লিডার। কি বলতেছো তুমি এইসব মোল্লা? লিয়াকতকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? জলজন্ত একটা মানুষ হঠাৎ করে বাসা থেকে কিভাবে অপহরণ হয়? কি ভাবছো তোমরা? ওকে কে অপহরণ করতে পারে? কোনো কিছু কি খুঁজে পাইছ? লিডার, মোল্লা ভাই সহ
সকলেই সন্দেহ করতেছে যে এই ঘটনাটা শামসু ঘটাইছে। শামসুই তার লোকজন দিয়ে লিয়াকতকে বাসা থেকে অপহরণ কইরা নিয়ে গেছে। লিডার, তোমাদের কি দেখা মনে হইল যে শামসু এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে? কোনো কিছু না যায় নাই? উদয় শামসুর নামে তোমরা অপবাদ দেওয়ার জন্য আমার কাছে চলে আসো কেন? আগে তো প্রমাণ করতে হবে যে শামসু এই ঘটনার সাথে জড়িত আছে। কোনো কিছু না বুঝতেই তোমরা সব বিষয়ে শুধু শামসুকে টানো। এটাই তোমাদের সবচাইতে বড় সমস্যা। লিডার, এইখানে শামসুকে টানার পিছনে অনেক কয়টা যৌক্তিক কারণ আছে, যে জন্যই আমাদের শামসুর উপর পুরোপুরি সন্দেহ হইতেছে। আমরা কোনো কারণ ছাড়া আপনার কাছে শামসুর নামে কমপ্লেন করতে আসি নাই। লিডার, অবশ্যই এর পিছনে কারণ আছে বইলাই শামসুর উপর আমাদের সন্দেহটা তৈরি হয়েছে। তা বলো তো দেখি মোল্লা, কি কারণে তোমার শামসুর উপর সন্দেহ হইল? বিস্তারিত ঘটনা আমার কাছে খুইলা বলো তো দেখি। লিডার, এমনভাবে এর আগেও আমাদের কয়েকজন নেতাকর্মী নিখোঁজ হয়েছিল। তাদের সকলের সন্ধান কিন্তু শামসুর কাছেই মিলছে। এর আগে হাজী সিদ্দিককে যে প্যাটার্নে অপহরণ করা হয়েছিল, এখানেও সেই সেম প্যাটার্নটাই ব্যবহার করা হয়েছে। এতে করেই বোঝা যায় যে শামসু এই ঘটনার সাথে 100% জড়িত আছে। যখন হাজী সিদ্দিককে অপহরণ করা হয় তখনও ওর বাসার সকল সিকিউরিটিকে ক্লোরোফর্ম শুঙিয়ে অজ্ঞান করে তারপর হাজী সিদ্দিককে অপহরণ করা হয়েছিল। এখানেও সেই সেম প্যাটার্নটাই ব্যবহার করা হয়েছে। লিডার, আপনাকে আমরা আগেই বলছিলাম দলের ভিতরে এই সমস্ত সন্ত্রাসীদের জায়গা দেওয়ার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে। শামসু তো এখন গুম খুনের রাজনীতি শুরু করে দিছে। আপনি বারবার বলেন যে মোল্লা গ্রুপ অপরাধ করছিল, যার কারণে তাদের সাজা হয়েছে, কিন্তু মতির ছোট ভাই লিয়াকত তো কোনোভাবেই রাজনীতির সাথে জড়িত না। তাহলে ওকে কেন অপহরণ করা হইল? শোনো ইকবাল, বিষয়টা আমি দেখতেছি। যদি সত্যি শামসু এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই এই জন্য শামসুর কঠিনতম শাস্তি পেতে হইব। গুম খুনের রাজনীতি কখনোই আমি সমর্থন করতাম না, বা এখনও সেটা কখনোই সমর্থন করি না। তাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, যদি শামসু এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে অবশ্যই ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। লিডার, আপনার কাছে একটাই অনুরোধ আমাদের, যেভাবে হোক আপনি লিয়াকতকে খুঁজে বের করার একটা ব্যবস্থা করে দেন। ওই চ্যাংরা কিন্তু কোনোভাবেই কোনো রাজনীতির সাথে জড়িত না। নিরীহ একটা ছেলেকে এভাবে অপহরণ করাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি বললাম তো মোল্লা, তোমরা কোনো রকমের টেনশন করো না। এইখানে যা করার আমি করতেছি। লিয়াকতের বিন্দু পরিমাণ ক্ষয়ক্ষতি হবে না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা লিডার, উঠলাম তাহলে। কি ব্যাপার ভাই, হাবিব ভাই এখনো পার্টি অফিসে আসে নাই নাকি? কই, হাবিব ভাইকে তো পার্টি অফিসে দেখলাম না। মনে হয় না আইসে পার্টি অফিসে। আমি আসার আগে ফোন দিয়ে আইছি, হয়তো বা রাস্তায় আছে, কিছুক্ষণের ভিতরে চলে আসবো, সমস্যা নাই। মাস্টার, হাবিব ভাই আইছেন, বসেন হাবিব ভাই। তা কি ব্যাপার মাস্টার, তোমরা দেখি আলোচনা শুরু করে দিছ? রাস্তার জ্যামের কারণে আমার একটু আসতে দেরি হয়ে গেল। না না হাবিব ভাই, তোতাও কেবলে আসলো, কোনো আলোচনা এখন পর্যন্ত শুরু করি নাই।
ভাই খবর শুনছেন নাকি শফিকের? শফিক কিন্তু 2 দিন যাবৎ বাটুলকে নিয়ে ঢাকাতে গেছে গুটু লাইন পাকানোর জন্য। আসলে মোল্লা 2 দিন আগে জামিন পাইছে, তো আমি নিশ্চিত মোল্লার সাথে কোনো একটা লাইন তৈরি করার জন্য শফিক ঢাকাতে অবস্থান করতেছে। নিশ্চয়ই এই বুড়াজিন কোনো না কোনো একটা ঝামেলা পাকায়া তারপর ডাকাতিকা এলাকায় ঢুকবো। শফিক যা পারে করুক, ওইগুলো নিয়ে তোর টেনশন করার কোনো দরকার নেই। আমরা আমাদের মতো নির্বাচন কিভাবে এগিয়ে নিয়ে যাব সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যেতে হবে। শফিক কী করলো সেটা আমাদের দেখার কোনো সময় নেই। তুই তোর মতো কাজ করে যা তোতা। মাস্টার, নির্বাচনটাকে এত হালকাভাবে নিও না কিন্তু। শফিক যেহেতু নমিনেশন না পাইয়া স্বতন্ত্র থইকা নির্বাচন করতেছে, অবশ্যই শফিককে কিন্তু আমাদেরকে ধরেই নির্বাচন করতে হবে। কারণ বিরোধী দলের জুলফিকারও আছে এইখানে। তো তার এই নির্বাচন জেতাটা কিন্তু মোটেও সহজ ব্যাপার হইব না। আমাদেরকে সর্বোচ্চ প্রচারণা চালাই যাইতে হইব তোতার পক্ষে। কোনো রকমের কোনো ঢিলামি করা যাইব না। আর কাউকে মাস্টার হালকাভাবে নেওয়ারও সুযোগ নেই এইখানে। কে বলছে হাবিব ভাই আমরা ওদেরকে হালকাভাবে নিতেছি? আমরা তো কাউকে হালকাভাবে নিতেছে না হাবিব ভাই। ওরা ওদের রাজনীতি করুক, আমরা আমাদের রাজনীতি করে যাব। দেখি না শেষ পর্যন্ত বগুড়াতে আমাদেরকে রেখে ওরা কিভাবে বিজয় অর্জন করে, সেটা আমার দেখার আছে হাবিব ভাই। শোনো মাস্টার, আমি নিয়ত করছি কালকে থেকে আমরা নির্বাচনী প্রচারণায় পুরা দমে নেমে পড়ব। আমি এক সাইডে, আপনি এক সাইডে, আর তোতা অন্য সাইড। 3 জনে 3 সাইড ধইরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে হইব। সব জায়গায় আমাদের তুমুল প্রচারণা চালাইতে হইব। কোনো জায়গায় কোনো রকমের গ্যাপ দেওয়া যাইব না। এই কয়দিন আমরা এইভাবে প্রচারণা চালাইতে থাকি। পরে শেষের দিকে শামসু আইসা 2-1টা দিন তোতার পক্ষে প্রচারণা চালাইলেই দেখবা ফিল্ড একদম ঘুরা যাইব। আর দেরি করা যাইব না, কালকে থেকেই প্রচারণায় নেমে যাইব। আপনারা সকলেই রেডি থাকেন। যেভাবে হোক তোতাকে আমাদের এইখান থেকে নির্বাচিত করতে হইব। আর এটা শুধু তোতার নির্বাচন না, এটা কিন্তু জনতা পার্টির নির্বাচন। তাই আমাদের কাউকে কোনো রকমের ছাড় দেওয়ার বিন্দু পরিমাণ সুযোগ নেই। তোতা যদি এই নির্বাচনে হেরে যায় তাহলে আমরা সকলেই হেরে যাব। ভাই, নতুন এই ডিসির কথা যে বলছিলাম আপনারে, ডিসির সাথে আলোচনা করার জন্য, তাই ডিসির সাথে কি আলোচনা করতে আজকে যাইবেন নাকি? কালকে থেকে প্রচারণায় নামলে তো আর কোনো রকমের কোনো সুযোগ পাবো না। তাই আজকেই ওর সাথে কথাটা বইলা নিলে মনে হয় ভালো হইতো। কেন রে তোতা, কি হয়েছে? এই ডিসির সাথে আবার কি নিয়ে এতদের আলোচনা করতে হইব? ডিসি কি কোনো রকমের কোনো গড়বড় করতেছে? আমি যতদূর জানি এই ডিসি তো ন্যায় এবং নীতিবান মানুষ। এর আগে যে কয়টা জায়গায় উনি দায়িত্ব পালন করছে সব কয়টা জায়গায় প্রশংসার সাথে বিদায় নিয়ে আইছে। শামসু নিজে পছন্দ করে ওরে বগুড়াতে পাঠাইছে। কে তুই কি কোনো রকমের ঝামেলা মনে করতেছিস? আমিও তো হাবিব ভাই তোতারে সেই কথা বললাম, কিন্তু তোতা বলতেছে বিরোধী দলের নেতা জুলফিকারের সাথে নাকি ডিসি বৈঠক করছে। তাই তোতা ভয় পাইতেছে যে হয়তোবা ডিসি কোনো রকমের কোনো গড়বড় করতে পারে। তাই আমারে নিয়া ওর সাথে আলোচনা করতে চাইতেছে। তোতা যেহেতু সন্দেহ লাগতেছে মাস্টার, তাহলে যাও তুমি গিয়ে ডিসির সাথে পার্সোনালি আলোচনা করে আসো। উনি যেন কোনো রকমের
কোনো বিরোধী দলকে সুযোগ সুবিধা না দেয়, তুমি বইলে আসলে বিষয়টা আরও ভালো হইব। তাহলে তো তাকে নিয়ে তুমি চলে যাও। আর ভাই, স্বপন মোল্লাকে পুলিশ দিয়ে ধরাই দিলেই মনে হয় সবচাইতে ভালো হয়। ওই যতদিন বাইরে থাকবে তত আমার আরও ভোট নষ্ট করবে বইলা আমার মনে হইতেছে। ওই যদি আমার পক্ষ হইয়াও নির্বাচন করে, তারপরেও দেখবেন কোনো না কোনো ঝামেলা তৈরি করবে শফিকের যুক্তিতে, যাতে করে নন্দীগ্রামে আমার ভোট সংখ্যা কমে যায়। তাই আমি বলি কি, ওরে যেভাবে হোক পুলিশ দিয়ে এই নির্বাচনের কয়েকটা দিন ভিতরে রাইখা দেন। আগে এত উতলা হইতেছিস কেন? দেখি না স্বপন মোল্লা কি করে। ওসিরে তো বলাই আছে, যদি কোনো রকমের গড়বড় করে তাহলে আর বিন্দু পরিমাণ ছাড় দিব না, ওরে সাথে সাথে গ্রেপ্তার করে নিয়া চলে যাইব। দুই একটা দিন আগে যাইতে দে, দেখে ওই কোন দিকে গড়ায়, তারপর ওর ব্যবস্থা করতেছি। ভাই, আমি একটা লিস্ট তৈরি করছি। এদেরকে আমি নির্বাচনী প্রচারণা থেকে বাদ দিতে চাই, কারণ এদের ব্যাক রেকর্ড মোটেও ভালো না। এরা যদি আমার সাথে নির্বাচনী প্রচারণায় যায় তাহলে ভোট আরও বাড়ার থেকে মনে হয় দ্বিগুণ আরও কমতে থাকবো। তাই এদেরকে বাদ দিয়ে আমার নির্বাচন করতে হইব। সমস্যা নাই তোতা, তোর যারে যারে সন্দেহজনক মনে হইব তারে তারে সাইডে রাইখাই নির্বাচন করিস। কোনো রকমের কোনো ঝুঁকি নেওয়া যাইব না। হ মাস্টার, তোতা ঠিক কথাই বলছে। আলতু ফালতু লোক নিয়ে প্রচারণায় নামা যাইব না, এতে করে বিপরীতটা ঘটতে পারে। ওইটা দেখা যাইব নি হাবিব ভাই। ওঠেন তাহলে এখন, চলেন ডিসির সাথে দেখা করে আসি। গোল্লা, সভাপতি সাহেব কি নির্দেশনা দিছে ভালো কইরা শুনছস তো? কালকে থেকে কিন্তু আমাদের মাঠে নাইমা পড়তে হইব। কালকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যাইব, আর আমাদেরও কাজ শুরু করে দিতে হইব। আমাদের উপর কিন্তু অনেক বড় একটা দায়িত্ব দিছে সভাপতি সাহেব। এই দায়িত্বটা আমাদের সঠিকভাবে পালন করতে হইব। তা তো অবশ্যই ডন ভাই, আমাদেরকেই তো এই সমস্ত দায়িত্বগুলো পালন করে যেতে হইব। তাছাড়া এইগুলো আর দেখবে কে? নির্বাচনী প্রচারণা যেন সুষ্ঠু হয় সেই দিকে আমাদেরই নজর রাখতে হইব। আজকে বিকেলেই আমাদের পৌর কমিটির সকল সদস্যদেরকে মিটিং করে বিষয়টা জানিয়ে দিতে হইব। শুন রে ডন, যেভাবে সবাই মাঠে নামছে ঐক্যবদ্ধ হইয়া, এতে করে তোতা ভাইয়ের জয় এবার বগুড়া থেকে আর কেউ মনে হয় না আটকাতে পারবে। তোতা ভাই এবার এক চান্সে এমপি হয়ে যাইব, এই ব্যাপারে তুই নিশ্চিত থাক। ওই বুড়াজিন শফিক যতই গিরিঙ্গি পেশ করুক না কেন, কোনোদিনও ওই তোতা ভাইকে টপকিয়ে নির্বাচিত হতে পারবে না। ফাইনাল দোস্ত, ওই বুড়া জিনকে তো আমি গোনাই ধরি না। ওই তো শুধু দাঁড়াইছে তোতা ভাইয়ের কয়েকটা ভোট নষ্ট করার জন্য। তাছাড়া ওই আজীবন কাইন্দাও তো কোনোদিনও এমপি হইতে পারবো না। একবার তো শামসু ভাই সাপোর্টের জন্যই এমপি হয়েছিল। তাছাড়া নিজের ক্ষমতায় ওই যদি এখন চেয়ারম্যান ইলেকশনে দাঁড়ায়, সেইখানেও 100% ফেল করব। এ ডন ভাই, থাকো তাইলে, চাচা ডাকতেছে, মনে হয় বের হইব। আর আমি মিজান রে বইলা দিতেছি বিকেলে আজকেই পার্টি অফিসে তাহলে আমাদের মিটিংটা সাইরা ফালাই দিমুনি। চাচা, ভিতরে তাহলে মোল্লার সাথে কি কথা বললেন? সব কিছু কি ঠিকঠাক আছে, না কোনো ঝামেলা হইতেছে? আরে না রে বাটুল, ঝামেলা কিসের? এইখানে সাপোর্ট পুরোপুরি আমার
পক্ষেই আছে। ওরা আমাকে নির্বাচন করার অনুমতি দিয়ে দিছে। বগুড়াতে ফিরাই নমিনেশন সাবমিট করে দিব। আমি এবার বগুড়া থেকে স্বতন্ত্র নির্বাচন 100% করতেছি। শুধু ওনাদের সাপোর্টই নাই আমার সাথে, লগে নির্বাচনের যত খরচ হইব সব কিছুই ওনারা বহন করবে। তাহলে তো একদম সব কিছু ঠিকঠাকই আছে। কবে তাহলে আমরা বগুড়াতে ব্যাক করব চাচা? আগামীকালকেই কি বগুড়াতে যাওয়ার জন্য চিন্তা করতেছেন নাকি? ওইখানে তো আমাদের অতি তাড়াতাড়ি ফিরতে হইব। না রে বাটুল, আগামীকালকে বগুড়াতে মনে হয় ফিরা হইব না। মোল্লা ভাই পরশুদিন ফিরতে বলছে। আগামীকালকে নাকি সকলকে নিয়ে মিটিং করার আছে। সেই মিটিংয়ে আমাকেও উপস্থিত থাকতে হইব। তাই আগামীকালকে না গিয়ে গত পরশুদিন বগুড়াতে ব্যাক করব। আর বগুড়াতে ব্যাক করেই জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আমার নমিনেশন ফর্ম সাবমিট করতে হইব। এইবার যদি চাচা শুধু বগুড়া থেকে কোনোভাবে আপনাকে নির্বাচিত করতে পারি, তাহলে শামসুর মুখে একদম জামা গৈসা দেওয়া যাইব। শফিকের যে কি পাওয়ার সেটা সকলেই খুব ভালো করে বুঝতে পারবো। যেভাবে হোক চাচা, আমাদের এবার বগুড়া থেকে নির্বাচিত হওয়াই লাগবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা আমি দেখতেছি না। শোন বাটুল, এইদিকে তো অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। যদি এই ঘটনা সত্যি হয় তাহলে তো শামসুর অবস্থা খুবই ভয়াবহ হতে চলেছে। বলেন কি চাচা, এদিকে আবার কি এমন ঘটনা ঘটে গেল যে শামসুর চেয়ার নিয়েই টানাটানি লাগা যাইব? এরকম কোনো নিউজের কথা তো শুনলাম না আমি। আপনি আবার ভিতর থেকে কি খবর নিয়ে আসলেন বলেন তো দেখি আমারে। সব খবর কি আর বাইরে প্রকাশ হয় নাকি রে? কিছু কিছু খবর গোপনীয় থাকে। আর এই খবর কিছুক্ষণের ভিতরে তুইও পেয়ে যাইবি। শোনেক, গতকালকে রাতে থেকেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতির ছোট ভাই লিয়াকতকে ওর বাসার থেকে কে যেন কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। ওরে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাইতেছে না। সকলে ধারণা করতেছে যে এই কিডন্যাপের পিছনে শামসুর হাত রয়েছে। যদি এটা কোনোভাবে শামসু করে থাকে তাহলে তো শামসুর বিপদের মুখ থেকে আর কেউ উদ্ধার করতে পারবে না। বলেন কি চাচা, এটা তো অনেক বড় ধরনের একটা কাজ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুইকা তারই আপন ছোট ভাইকে কিডন্যাপ করা, এইটা কিন্তু যে সেই লোকের কাজ না। এত বড় দুঃসাহস শামসু ছাড়া আর কেউ করতে পারে না চাচা। ওনাদের ধারণা ঠিকই আছে এই ঘটনার সাথে শামসু জড়িত। তাছাড়া এইরকম কাজ করার সাহস অন্য কেউ কখনোই করবে না। আমি তো ওইটাই চাইতেছি রে বাটুল, এই ঘটনার সাথে যেন কোনো না কোনোভাবে শামসু জড়িত থাকে। তাহলে শামসুর গেম বাজানো যাইব, শামসুর খেলা এখানেই শেষ হয়ে যাইব। যদি লিয়াকতের কিডন্যাপের সাথে শামসু কোনোভাবে জড়িত থাকে। তা বাটুল, বগুড়ার কি খবর রে? স্বপন মোল্লার সাথে তোর কথা হয়েছিল ধনুটের কমিটিটা না দিয়ে দেওয়ার কথা। তা সেই কমিটিতে কি স্বপন মোল্লারে বহাল রাখছে না নতুন কোনো কমিটি ঘোষণা করছে? চাচা, স্বপন মোল্লা কিছুক্ষণ আগেই ফোন দিছিল আমারে। আপনি ভিতরে ছিলেন দেখা আপনাকে দিতে পারি নাই। আসলেই নন্দীগ্রামের কমিটিটা আগের সেই শামসুর বানানো কমিটি বহাল রাখছে। স্বপন মোল্লা এটা নিয়ে পার্টি অফিসে নাকি অনেক ঝামেলা করছে। পার্টি অফিসে অনেক বড় একটা হাঙ্গামা সৃষ্টি হয়েছিল। সবাই তো শুরু রে বাটুল। আমাকে মাইনাস করে বগুড়াতে ওদেরকে আমি সুস্থ ধারা রাজনীতি
কখনোই করতে দেব না। শুধু একবার আমারে বগুড়াতে পৌঁছেতে দে। দেখ বগুড়া জেলার রাজনীতি আমি কিভাবে ধ্বংস করে দেই। আমার নাম বুরাজিন, এমনি এমনি হয় নাই রে। এই ধরনের প্যাঁচগুছ আছে বইলাই সবাই আমারে এই নামে ডাকে। শুধু একবার বগুড়াতে পৌঁছানেই, তারপর দেখ বগুড়ার রাজনীতি আমি কি অস্থিরতা তৈরি করে সারি। তা চাচা, এখন তাহলে কোন দিকে যাইবেন? সরাসরি কি হোটেলে চলে যাইমু, না এইদিকে আপনার কোনো জায়গায় কোনো দরকার আছে? হরে বাটুল, তুই এক কাজ কর, গুলশানের দিকে যা। ওইখানে আমার শালির বাসা, একটু দেখা করে আসি ওদের সাথে। তারপর সরাসরি হোটেলে চলে যাইমু। অনেক দিন যাবৎ ওদের সাথে দেখা সাক্ষাৎ করা হয় না তো, তাই এইবার যেহেতু ঢাকাতে আইছি, ওদের সাথে একটু দেখা করেই যাই। বারবার শুধু ফোন দিয়ে দেখা করতে বলে। যদি শুনতে পারে ঢাকাতে আইসাও ওদের সাথে দেখা করি নাই, তাহলে আবার রাগ করতে পারে।